আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই ইউপে সংবাদ শিরোনাম। মিয়ানমার থেকে আসা আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেবে না বাংলাদেশ, নিরাপত্তা পরিষদকে পররাষ্ট্র সচিব। আধুনিক ঢাকা গড়তে স্বল্প মধ্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করতে চান আতিকুল ইসলাম। ভোটাররা যত বেশি সচেতন হবে, নির্বাচন ততটাই সুষ্ঠু হবে, জাতীয় ভোটার দিবসের আলোচনায় রাষ্ট্রপতি। এবং জনগণের উপর আস্থা নেই বলেই গণতন্ত্র আর ভোটাধিকার হরণ করেছে সরকার, অভিযোগ ডক্টর কামাল। মিয়ানমার থেকে পালিয়ে আসা আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেবে না বাংলাদেশ, জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে একথা জানিয়েছেন পররাষ্ট্র সচিব শহীদুল হক। নিরাপত্তা পরিষদের বৈঠকে তিনি অভিযোগ করেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের প্রতিশ্রুতি অন্তঃসার শূন্য। তিনি জানান, রাখাইনের পরিবেশ এখন পর্যন্ত প্রত্যাবাসন সহায়ক না হয় একজন রোহিঙ্গাও সেখানে ফিরতে চান না। প্রতিবেশী দেশের নির্যাতিত সংখ্যালঘুদের প্রতি সহমর্মিতা দেখানোটা বাংলাদেশের ভোগান্তির কারণ হলো কিনা সে প্রশ্ন রাখেন পররাষ্ট্র সচিব শহীদুল হক। জবাবে আরও ধৈর্য ধরার আহ্বান জানান জাতিসংঘে নিযুক্ত মিয়ানমারের দূত হ দ সুয়ান। তিনি বলেন, রাখাইনে রোহিঙ্গা পুনর্বাসনের দৃশ্যমান বাধা বিপত্তির মতো বেশ কিছু মনস্তাত্ত্বিক প্রতিবন্ধকতাও রয়েছে। অন্যদিকে মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘ দূত ক্রিস্টিয়ান স্ক্রেনার বার্গেনার অভিযোগ করেন, রোহিঙ্গা পুনর্বাসনে সহযোগিতা দিতে জাতিসংঘ সংস্থাগুলোকে যথেষ্ট তৎপর হতে দিচ্ছে না দেশটির প্রশাসন। টেকসই ও আধুনিক ঢাকা গড়তে প্রথম দিন থেকেই স্বল্প মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করতে চান উত্তর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম। সব দল ও সব মানুষের মত প্রাধান্য পাবে তার সামনের পথ চলায়। রাজধানীর উত্তরায় সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। বিস্তারিত মাহবুবুল আলমের রিপোর্টে। বড় রাজনৈতিক দলের অংশগ্রহণ ছাড়া ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে বিপুল বিজয় অর্জন করেছেন ব্যবসায়ী থেকে রাজনীতিবিদ বনে যাওয়া ঢাকা উত্তরের নতুন মেয়র আতিকুল ইসলাম। শুক্রবার সকাল থেকেই ভক্ত আর শুভাকাঙ্ক্ষীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন উত্তর ঢাকার নগরপিতা। সুস্থ সচল আধুনিক ঢাকা গড়ার প্রত্যয় বাস্তবায়নে প্রথম দিন থেকেই পরিকল্পনা অনুসারে কাজ করবেন মেয়র আতিক। 3 ধাপে এসব পরিকল্পনা বাস্তবায়ন করতে চান তিনি। প্ল্যান কিন্তু থাকবে সুদীর্ঘ প্ল্যান। এর মধ্যে কোনটা বাস্তবায়ন হবে শর্ট টার্মে, কোনটা বাস্তবায়ন হবে মিড টার্মে, কোনটা বাস্তবায়ন হবে লং টার্মে। এইভাবেই কিন্তু আমাদের কাজটা করতে হবে। খেলার মাঠ, ফুটপাত, খাল ও নদীসহ দখলে থাকা অবৈধ সব স্থাপনা সরাতে শক্ত অবস্থানের কথাও জানান নতুন মেয়র। দায়িত্ব পাওয়ার পরের থেকে এই খেলার মাঠগুলোকে আমাদের যুব সমাজ এবং তরুণদেরকে ফিরিয়ে দিতে হবে। এটি একটি বড় ব্যাপার বলে মনে করি। মশা অবশ্যই একটি বড় ব্যাপার বলে মনে করি। আমরা মনে করি আমাদের অনেক জায়গায় ফুটপাত আছে, এটা বেদখল হয়ে আছে। আর যেটা অচল যেটা আছে, আমাদের গাড়ির গতি কিভাবে বাড়ানো যায়। শুধু গাড়ির গতি না, আমাদের মানুষের প্রাণের গতিও কিন্তু বাড়তে হবে, তারা যেন হেঁটে হেঁটে যেন যেতে পারে। এগুলো আমরা দিক নির্দেশনা দেখছি। আমরা বাসযোগ্য ঢাকা গড়তে সাবেক মেয়র আনিসুল হকের অসমাপ্ত কাজ বাস্তবায়নে সবার সহায়তায় এগুতে চান মেয়র আতিক। মাহবুবুল আলম, এটিএন বাংলা, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম। মেয়র নির্বাচিত হয় গণভবনে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান তিনি। এ সময় আওয়ামী লীগের পক্ষ থেকে তাঁকে মনোনয়ন দেওয়ায় দলীয় সভাপতিকে ধন্যবাদ জানান আতিকুল ইসলাম। এর আগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচনে আওয়ামী লীগের আতিকুল ইসলামকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়। একই সাথে ঘোষণা করা হয় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলরদের নাম। ঢাকা উত্তরের মেয়র পদে ভোটের হার ছিল 31.05%। ভোটার উপস্থিতি কম হলেও নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। হুমায়ুন চিস্তির রিপোর্ট। ঢাকা উত্তরের মেয়র পদে উপনির্বাচন সহ 2 সিটির নতুন সংযোজন করা ওয়ার্ডগুলোর কাউন্সিলর নির্বাচনের ফলাফল বৃহস্পতিবার রাতেই ঘোষণা হয়েছে। বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতা। শুক্রবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন।
তিনি জানান 1 সপ্তাহের মধ্যে ফলাফল গেজেট আকারে প্রকাশ করা হবে। মোহাম্মদ আতিকুল ইসলাম, যার প্রতীক নৌকা, তাকে আমরা চূড়ান্তভাবে বিজয়ী ঘোষণা করলাম। মেয়র পদের ভোটের শতকরা হার হলো 31.05%। আগামী সপ্তাহের মধ্যেই ফলাফল আমরা গেজেট করে আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আমরা পাঠাতে পারবো। সকালে জাতীয় সংসদ ভবনের সামনে জাতীয় ভোটার দিবসের র্যালি উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার। এ সময় নির্বাচনে ভোটারদের কম উপস্থিতির বিভিন্ন ব্যাখ্যা দেন তিনি। কমিশনের প্রতি বিএনপির আস্থাহীনতার অভিযোগ নিয়েও কথা বলেন সিইসি। 12-13 মাস 14 মাসের মধ্যে আবার নতুন মেয়র নির্বাচিত হবে, আবার তারা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন, তারাও নির্বাচিত হবে। সে কারণে মানুষের মধ্যে ওই রকম আগ্রহ বা প্রতিযোগিতা হয়নি। বিএনপি তারা অংশগ্রহণ করেনি, তার কারণে ভোটারের টার্নআউট এই নির্বাচনে কম হয়েছে। আর একটা কারণ, সকালে বৃষ্টি ছিল প্রচুর, এই 2-3টা কারণে ভোটার টার্নআউট কম হয়েছে। বিরোধী দল অংশগ্রহণ করেনি, কিন্তু জনগণ অংশগ্রহণ করেছে, তারা ভোট দিয়েছে। যারা ভোট দিয়েছে তাদের ভোটে মেয়র নির্বাচিত হয়েছে, কাউন্সিলর নির্বাচিত হয়েছে। যারা পরাজিত হয়, নির্বাচিত আসে না, তারাই বলে এই নির্বাচন কমিশন ভালো না। এটা এদেশের কালচার। সব প্রতিকূলতার মধ্যেও ভোটারদের অধিকার রক্ষায় নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। ভোটাররা যত বেশি সচেতন হবে, নির্বাচন ততটাই সুষ্ঠু হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। জাতীয় ভোটার দিবস উপলক্ষে রাজধানীতে নির্বাচন কমিশন আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ইতিবাচক গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তোলা ও নির্বাচনকে গ্রহণযোগ্য করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান রাষ্ট্রপতি। বিস্তারিত ইকরামুল হক সায়েমের রিপোর্টে। দেশে প্রথমবারের মতো পালিত হলো জাতীয় ভোটার দিবস। নির্বাচন কমিশনে বর্ণাঢ্য অনুষ্ঠানের উদ্বোধন করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এ সময় কয়েকজন নতুন ভোটারের হাতে পরিচয়পত্র তুলে দেন তিনি। রাষ্ট্রপতি বলেন, প্রাপ্তবয়স্ক সবাইকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে নির্বাচন কমিশনের বছরব্যাপী কার্যক্রম থাকতে হবে। একই সাথে বিদেশে অবস্থানরত নাগরিকদেরও পরিচয়পত্র দিতে বিশেষ উদ্যোগ নেয়ার আহ্বান জানান তিনি। প্রবাসে অবস্থান করে যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, ফিলিপাইন সহ পৃথিবীর প্রায় 120টি দেশে প্রবাসী নাগরিকগণ ভোটাধিকার প্রয়োগ করছে। প্রবাসী বাঙালিরাও জাতীয় পরিচয়পত্র সহ ভোটাধিকার প্রয়োগের সুযোগ পায়, সেই বিষয়টিও সক্রিয়ভাবে বিবেচনা করতে হবে। রাষ্ট্রপতি আরো বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য মূল ভূমিকা ভোটারদেরই রাখতে হবে। ভোটাররা যত বেশি সচেতন হবে, নির্বাচনও তত বেশি সুষ্ঠু হবে। নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে হলে দলমত নির্বিশেষে সকলেরই সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। মুখ্য ভূমিকা পালন করতে হবে ভোটারদের। মার্চ মাসের ঐতিহাসিক গুরুত্বকে সামনে রেখে এখন থেকে 1 মার্চ সারা দেশে দিবসটি উদযাপিত হবে। নতুন ভোটার, মৃত ভোটার, বাদ পড়া ভোটার এবং ঠিকানা বদল করা ভোটারের তথ্যাদি সংগ্রহ করে। তবে এবার কিছুটা স্বল্প পরিসরে ভোটার দিবস পালন করল নির্বাচন কমিশন। এ মাসে উপজেলা নির্বাচন থাকায় আগামী 1 এপ্রিল থেকে সারা দেশে শুরু হবে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। জনগণের উপর আস্থা নেই বলেই সরকার গণতন্ত্র আর ভোটাধিকার হরণ করেছে বলে অভিযোগ করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন। 2রা মার্চের স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস উপলক্ষে জেএসডি আয়োজিত আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। জনগণের প্রতি সরকারের দায়বদ্ধতা নেই বলেও মন্তব্য করেন তিনি। ডক্টর কামাল বলেন, জনগণ রাষ্ট্রের মালিক, তারাই তাদের অধিকার পুনরুদ্ধার করবে। আলোচনা সভায় জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা বলেন, সরকার যেভাবে ভোটাধিকার হরণ করেছে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপনির্বাচনে ভোট কেন্দ্রে না গিয়ে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। মানুষ কিছুটা অসহায় ফিল করছে, অসহায় বোধ করছে। কেন বোধ করছে? যে সরকার তাদেরকে মালিক হিসাবে যেটা শ্রদ্ধা করার কথা, তাদের জনমতের প্রতি শ্রদ্ধাশীল থাকার কথা, এইটা হচ্ছে না। জনগণ যেটা বলছে তার উল্টাটা তারা করছে। অবাধ নিরপেক্ষ নির্বাচন ছিল জনগণের দাবি, তো 29 তারিখে রাত্রে কি হলো? এটা অবাধ ছিল, নিরপেক্ষ ছিল, নির্বাচন ছিল, কি ছিল এটা? ভোট কেন্দ্র শূন্য, ভোটের প্রতি মানুষের অনাগ্রহ, মানুষ ভোট করতে চায় না। মানুষ বলেছে, বুঝিয়ে দিয়েছে, তোমরা ভোটের ডাকাত, তোমাদের অধীনে ভোট করতে চাই না, তাই ভোট দেয়নি।
বৈরী আবহাওয়া, টানা 3 দিনের ছুটি আর বড় একটি দল নির্বাচনে প্রার্থী না দেয়ায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচনে ভোটার উপস্থিতি কম ছিল বলে মনে করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলীয় সভাপতি ধানমন্ডি কার্যালয়ের ব্রিফিংয়ে তিনি আরও বলেন, একেবারে নির্বাচন না হওয়ার চেয়ে যা হয়েছে তা গণতন্ত্রের জন্য ভালো। 4 দলীয় জোট সরকারের সময় 2001 সালে সাদেক হোসেন খোকার নির্বাচন প্রক্রিয়ার কথাও সমালোচকদের স্মরণ করিয়ে দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নির্বাচনটা বন্ধ থাকার চেয়ে নির্বাচনটা হয়েছে। সাম ফর্ম অফ ডেমোক্রেসি ইজ বেটার দ্যান নো ডেমোক্রেসি। সাম ফর্ম অফ ইলেকশন ইজ বেটার দ্যান নো ইলেকশন। উপস্থিতির ব্যাপারটাও, কালকে আবহাওয়া খারাপ ছিল, তার 2-3 দিনের ছুটি অনেকে বাড়িতে চলে গেছে। আর এই ইলেকশনটা আসলে 4 বছর পরে, তো টার্মটা আছে 1 বছর। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচনে 32% ভোট পড়ায় সন্তোষ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। চট্টগ্রামের শিল্পকলা একাডেমিতে মানবাধিকার কাউন্সিল আয়োজিত সেমিনার শেষে তিনি আরও বলেন, ভোটার উপস্থিতির চেয়েও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া সবচেয়ে বড় সফলতা। এ সময় শিশুর কাঁধে বই খাতার বোঝা কমাতে শিক্ষা মন্ত্রণালয়কে উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন তথ্যমন্ত্রী। উপনির্বাচনে সবসময় ভোটার টার্ন আউট কম হয়। 3 দিনের ছুটি পাওয়াতে অনেকে বাড়ি চলে গেছে। তারপর সকালবেলা যখন ভোটাররা ভোট দিতে যায়, তখন ঢাকা শহরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়া ছিল। সব মিলিয়ে এরপরও যে ভোটার টার্ন আউট, এটি অত্যন্ত সন্তোষজনক বলে আমি মনে করি। সিটি নির্বাচন প্রত্যাখ্যানের মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে সরকারের উপর জনগণের আস্থা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নতুন কমিটির সদস্যদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন। খন্দকার মোশাররফ বলেন, ভোটাধিকার হরণ করে জাতীয় ভোটার দিবস পালন জনগণের সাথে তামাশা। ভোটারদের ভোটের অধিকার হরণ করে আজকে এই ভোটার দিবস পালন করে তামাশার সৃষ্টি করেছে। একাদশ জাতীয় সংসদে এই সরকারের, এই প্রশাসনের যে চেহারা দেখেছে, তাতে ভোটের প্রতি তাদের অনাস্থা হয়ে গিয়েছে। এই সরকারের অধীনে আর যে জনগণ কোনো ভোটকে বিশ্বাস করে না, সেটা কালকের ভোটের মাধ্যমেই জনগণ তা প্রত্যাখ্যান করে প্রমাণ করেছে। আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে। এতে 4র্থ দফা উপজেলা পরিষদ নির্বাচনে দলের চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করা হয়। গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন। স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের বেশিরভাগ সদস্য এ সময় উপস্থিত ছিলেন। আগামী 31শে মার্চ এসব উপজেলায় নির্বাচন হওয়ার কথা রয়েছে। ডাকসু নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন হলে ছাত্রদলের প্রার্থীদের হেনস্থার অভিযোগ করেছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী মুস্তাফিজুর রহমান। তিনি অভিযোগ করেন, একটি বিশেষ দলকে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ আলাদা সুযোগ দিচ্ছে। তবে এ ধরনের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন ছাত্রলীগ সমর্থিত ভিপি প্রার্থী রেজানুল হক চৌধুরী শোভন। তিনি বলেন, ডাকসু নির্বাচন বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ পরিচালনা করবে, এখানে ছাত্রলীগের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই। ছাত্রলীগের কেউ অন্যায় করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান সংগঠনের সভাপতি। সরকার দলীয় সমর্থক ছাত্র সংগঠনকে আপনার বিশেষ সুযোগ দেওয়ার জন্যই বিভিন্ন ধরনের অপপ্রক্রিয়া চালাচ্ছে প্রশাসন। ডাকসু নির্বাচনটাই হচ্ছে ছাত্র এবং শিক্ষকের সাথে সম্পর্কটা উন্নয়ন ঘটানো। আমরা চাই না যে এরকম কোনো ঘটনা ঘটুক। গত বছর কর্তব্যরত অবস্থায় বিভিন্ন সংঘর্ষ আক্রমণে নিহত হয়েছেন পুলিশের 158 জন সদস্য। পুলিশ স্টাফ কলেজে পুলিশ মেমোরিয়াল ডে অনুষ্ঠানে নিহত 158 জনের পরিবারকে আর্থিক সাহায্য তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এই সময় তিনি জানান, নিহতদের পরিবারের জন্য রেশন সহ অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানো হবে। মনির হোসেন তপুর রিপোর্ট। গত বছর আইন শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং অপরাধীদের গ্রেফতার সহ দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বিধান ও জনগণের জানমাল রক্ষার সময় 158 জন পুলিশ সদস্য নিহত হন। তাদের স্মরণে শুক্রবার সকালে পুলিশ স্টাফ কলেজ চত্বরে অস্থায়ী পুলিশ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পরে নিহত পুলিশ সদস্যদের পরিবারের হাতে স্বীকৃতি স্মারক, সনদপত্র সহ আর্থিক সাহায্যের চেক তুলে দেন তিনি।
স্বাধীনতা বিরোধী অশুভ শক্তি দেশের গণতন্ত্র নস্যাৎ করার জন্য বিশৃঙ্খলা ও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালিয়েছিল তা সম্পূর্ণভাবে নির্মূল করে দেশের আইন শৃঙ্খলা স্থিতিশীল ও স্বাভাবিক রাখতে সক্ষম হয়েছেন। এই জন্য পুলিশ বাহিনীর সদস্যদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এ সময় পুলিশের মহাপরিদর্শক ডক্টর মোহাম্মদ জাভেদ পাটোয়ারি বলেন, নিহত পুলিশ সদস্যদের নামে পুলিশের বিভিন্ন স্থাপনা নামকরণ করার চিন্তাভাবনা চলছে। আপনাদের মধ্যে যারা চাকরির যোগ্যতা রয়েছে, যে সকল সন্তানদের আগামীতে যখন পুলিশে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দিবে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সন্তানদের পুলিশে যদি চাকরি দেওয়ার সুযোগ থাকে সেই চাকরিটা আমরা দিব। অনুষ্ঠানে আইন ও জনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সরকারের উন্নয়ন সহযোগী হিসেবে পুলিশ বাহিনী কাজ করছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। নিহত পুলিশ সদস্যদের স্মরণে 2017 সাল থেকে পুলিশ মেমোরিয়াল ডে পালন করা হচ্ছে। মনির হোসেন তপু, ATN বাংলা, ঢাকা। প্রধানমন্ত্রী আত্মীয় ডিজিএফআই কর্মরত বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। তার নাম সাজ্জাদ হোসেন। রাজধানীর উত্তরা মডেল টাউনের 12 নম্বর সেক্টর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি ওয়াকিটকি ও 2টি মোবাইল ফোন জব্দ করা হয়। র্যাব 3-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান বলেন, প্রধানমন্ত্রী আত্মীয় ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার পরিচয় দিয়ে গ্রেপ্তারকৃত সাজ্জাদ দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছেন। নির্দিষ্ট গোপনীয় গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে মনোনয়ন বোর্ড তাদেরকে মনোনয়ন নাও দিতে পারে এবং এই প্রতারণার মাধ্যমেই সে মনোনয়ন প্রত্যাশী বেশ কিছু ব্যক্তির কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয় এবং বিগত 15 বছর যাবৎ মূলত সে এই ভুয়া পরিচয় এবং পদবি এবং সংস্থার নাম ব্যবহার করে এই প্রতারণার কাজ চালিয়ে যাচ্ছে। জনকল্যাণ নিশ্চিত করতে শাসক নয়, বরং জনগণের সেবক হিসেবে সরকার কাজ করছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। টানা তৃতীয়বারের মতো স্পিকার নির্বাচিত হয় রংপুরের পীরগঞ্জে সরকারি শাহ আব্দুর রৌফ কলেজে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের ভাগ্যোন্নয়নে নিরলসভাবে কাজ করছেন বলেও মন্তব্য করেন তিনি। এ সময় সুখে দুঃখে পীরগঞ্জবাসীর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। নিয়োগ বাণিজ্য, ঠিকাদারি ও টিআর কাবিখার কাজে কমিশন নেওয়া সংসদ সদস্যদের কাজ নয় বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শাহ রেজাউল করিম। পিরোজপুরের নাজিরপুরে একটি বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি নিতে কিংবা গভর্নিং বডির সদস্য হতে স্থানীয় সংসদ সদস্যদের লেনদেনের বিষয়ে বিস্ময় প্রকাশ করেন তিনি। মন্ত্রীর নাম ব্যবহার করে কেউ যেন কোনো অনৈতিক সুবিধা নিতে না পারে, এজন্য সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান শাহ রেজাউল করিম। স্কুল কলেজের গভর্নিং বডির সদস্য সভাপতি হতে গেলে নাকি টাকা দিতে হয়। টাকা দিতে হবে কেন? এমপিদের কেটে ব্যবসা, আমি কেন ঘুষ নেব, আমি কেন কমিশন নেব? টিআর এর গম, জিআর এর গম, কাবিখা 40 দিনের গমের টাকা আমি কেন নেব? এই ব্যবসা তো আমার ব্যবসা না। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে কোনো দুর্নীতি নেই বলে দাবি করেছেন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। সাভারে একটি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনি এ দাবি করেন। ভবিষ্যতে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। দেশে বর্তমানে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে মন্তব্য করে কোথাও কোনো চাঁদাবাজি নেই বলে দাবি করেন ডাক্তার এনামুর রহমান। রাজনীতি করতে সাংবাদিক ও পুলিশের মতো বন্ধুর খুব প্রয়োজন বলে মন্তব্য করেছেন পানি সম্পদ উপমন্ত্রী AKM এনামুল হক শামীম। তার মতে রাজনীতি ও সামাজিক সহ সব ধরনের কাজে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে শরীয়তপুর পুলিশ লাইন্সে আয়োজিত অনুষ্ঠানে তিনি আরও বলেন, জঙ্গি ও মাদকের বিরুদ্ধে পুলিশ কাজ করছে। সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, নাইম রাজ্জাক এ সময় উপস্থিত ছিলেন। সামাজিক অবক্ষয় রোধ করতে হলে নতুন প্রজন্মের জন্য একটি মানবিক সমাজ গড়ে তুলতে হবে। শিশুদের মেধা, মনন ও চেতনায় জাগাতে হবে মুক্তিযুদ্ধের প্রেরণা। মুক্তিযুদ্ধ জাদুঘরের মুক্তির উৎসবে আহ্বান জানান বিশিষ্টজনেরা। উৎসবে সারা দেশের 15,000 শিক্ষার্থী অংশ নেয়। আরও জানাচ্ছেন রাসনা দাস। মুক্তিযুদ্ধ নিয়ে 15,000 শিশুর এমন সারা জাগানো আগ্রহ আবারও প্রমাণ করলো একটু চেষ্টা করলেই নতুন প্রজন্মকে দেশের ইতিহাস, সংস্কৃতি, স্বাধীনতা সম্পর্কে সচেতন করা সম্ভব। স্বাধীনতার জন্য লাখো শহীদের ত্যাগ নিয়েও জানবে নতুন প্রজন্ম। গত 18 বছর ধরে মুক্তিযুদ্ধ জাদুঘর এমন প্রচেষ্টাই করে আসছে মুক্তির উৎসব পালনের মধ্য দিয়ে।
তরুণরাই আনবে স্বদেশের সুবর্ণ সময়, এই প্রত্যয়ে এবার তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে এই আয়োজন। সবাই যদি আমরা নিজেদের কাজটুকু ঠিকভাবে করি তাহলেই তো দেশ গড়ে উঠবে। তা আমি তোমাদেরকে বলবো তোমরা বেশি করে বই পড়বে। আমাদের দেশে ছেলেরা এবং মেয়েরা সমানভাবে লেখাপড়া করে। সত্যি কথা বলতে কি, ছেলেরা মন খারাপ করো না, মেয়েরা একটু বেশি লেখাপড়া করে। যান্ত্রিক এই যুগে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহারে সামাজিক ও মানবিক অবক্ষয় রোধ করার আহ্বান জানান আলোচকরা। যে অবক্ষয় দাঁড়িয়েছে তার শিকার হচ্ছে এই তরুণ তরুণী কিশোর কিশোরীরা। সংবাদপত্র পাঠ করলে লক্ষ্য করা যাবে শিশু কিশোর তারা কেউই নির্যাতনের হাত থেকে মুক্তি পাচ্ছেন না। মুক্তিযুদ্ধ বিষয়ে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও তরুণ সমাজ মুক্তিযুদ্ধের পক্ষে, তাই তরুণদের মধ্যে সঠিক ইতিহাস পৌঁছে দেবার এখনই উপযুক্ত সময় বলে মনে করেন বিশিষ্টজনেরা। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনকে সংবর্ধনা দিয়েছে মেহেরপুর জেলা সমিতি। এই উপলক্ষে সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ফরহাদ হোসেন ছাড়াও মেহেরপুর 2 আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত সচিব আলকামা সিদ্দিকী সংবর্ধনা দেওয়া হয়। মেহেরপুর জেলা সমিতির সংবর্ধনা কমিটির আহ্বায়ক দাতো প্রকৌশলী একরামুল হক, সদস্য সচিব অধ্যাপক ডাক্তার SMA খালেক এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। যাত্রী সেবার মান বৃদ্ধির জন্য ঢাকা চট্টগ্রাম রেলপথ সহ দেশের সব মিটার গেজ লাইনকে পর্যায়ক্রমে ব্রড গেজ লাইনে রূপান্তর করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আখাউড়া লাকসাম ডুয়েল গেজ রেল লাইন প্রকল্প কাজের অগ্রগতি পরিদর্শন সময় তিনি এই কথা জানান। রেলমন্ত্রী বলেন, আগামী বছরের মধ্যে আখাউড়া লাকসাম ডুয়েল গেজ রেলপথ নির্মাণ কাজ শেষ হবে। এছাড়া আগামী জুনে বিদেশ থেকে 200 কোচ আনা হবে। দিনাজপুর শহরতলি কোম্পানির মোড় থেকে ঝাপা নদীর বাঁধ পর্যন্ত 1.5 কিলোমিটার রাস্তা পাকা করার কাজ শুরু হয়েছে। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, দিনাজপুর সদর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ইমদাদ সরকার, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, জেলা পরিষদের সদস্য ফয়সাল হাবিব সুমন উপস্থিত ছিলেন। রাস্তাটি পাকা করায় উপকৃত হবেন ওই এলাকার লক্ষাধিক মানুষ। বাংলার সংস্কৃতিকে সমৃদ্ধ করতে দেশের সীমানা পেরিয়ে তা বহির্বিশ্বে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী KM খালিদ। বিকালে রাজধানীর একটি হোটেলে দাঁড়িয়ে আছো তুমি আমার শীর্ষক রবীন্দ্রসঙ্গীতের ভিডিও অ্যালবামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, সঙ্গীত শিল্পী হৈমন্তী শুক্লা, রেজওয়ানা চৌধুরী বন্যা, ডাক্তার অরূপ রতন চৌধুরী এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। বাণিজ্য সংবাদ। রাজধানী বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে শুরু হয়েছে ইন্দো বাংলা অটো শো। সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স এর পরিচালনায় এবং চেম্বার অফ কমার্স ইন্ডিয়া ও বাংলাদেশের আয়োজনে চলা এই এক্সপোতে মাহিন্দ্রা প্যাভিলিয়নের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা লিমিটেডের দক্ষিণ এশিয়ার হেড অফ ইন্টারন্যাশনাল অপারেশনস সঞ্জয় যাদব, মাহিন্দ্রা ডিস্ট্রিবিউটর পার্টনার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এসবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ম্যাক্সিমো HD স্ট্যান্ডার্ড ওস্তাদ ক্যাম্পেইনের 11 জন বিজয়ীর নাম ঘোষণা করা হয়। এবার পার্টেক্স খেলার খবর। জিত রাভাল ও টম ল্যাথামের জোড়া সেঞ্চুরিতে হ্যামিল্টনে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষেই সুবিধাজনক অবস্থানে নিউজিল্যান্ড 6 উইকেট হাতে রেখে স্বাগতিকরা এগিয়ে 217 রানে। বিনা উইকেটে 86 রান নিয়ে খেলতে নেমে 2 ওপেনারের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে 4 উইকেটে 451 রান তোলে কিউইরা। প্রথম ইনিংসে বাংলাদেশ অল আউট হয় 234 রানে। রিপোর্ট করছেন SM আশরাফ। উইকেটে কিছুই নেই। প্রথম দিন শেষে সেঞ্চুরিয়ান তামিম ইকবালের বক্তব্য, দ্বিতীয় দিন শেষে স্কোরবোর্ডের চিত্রে সেই বক্তব্যের প্রমাণ স্পষ্ট। 10 জনে মিলে বাংলাদেশের রান যেখানে 234, নিউজিল্যান্ডের প্রথম 2 ব্যাটসম্যানই সেখানে যোগ করলেন 254। টেস্ট ম্যাচ তো জমে ওঠে ভালো ব্যাটিংয়ের বিপক্ষে দুর্দান্ত বোলিংয়েই। জিত রাভাল
টম লাথামরা দেখালেন টাইগারদের বোলিং কতটা নখদন্তহীন। লাঞ্চের আগেই রাভাল ভাসলেন টেস্ট ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরির আনন্দে। বল কুড়িয়ে সময় পার করা স্বাগতিক ফিল্ডাররা অবশেষে একটু হাসলেন। ততক্ষণে 69 ওভার শেষ। বাংলাদেশের বিপক্ষে ওপেনিংয়ে কিউইদের সর্বোচ্চ 254 রান, আর গত 47 বছরে তাদের সর্বোচ্চ ওপেনিং জুটির রেকর্ড। উইকেট পেতে পরের বিরতিটুকু 14 ওভারের। এবার ভূমিকায় সৌম্য সরকার। ততক্ষণে স্কোর বোর্ডে 333, লাথামের পাশে 161। 4 ইনিংসে যা ছিল কিউই ওপেনারের তৃতীয় সেঞ্চুরি। 4 টেস্টের অভিজ্ঞতা সম্পন্ন 3 পেসার আবু জায়েদ, ইবাদত আর খালেদ ব্যর্থ পুরোপুরি। অকেশনাল সৌম্যের পেসে কিছুটা মান রক্ষা। রস টেইলরও শিকার সৌম্যের বলেই। এরপর হাফ সেঞ্চুরি তুলে নেয়া হেনরি নিকোলসকে ফিরিয়ে মিরাজ শেষ সেশনের শেষ বেলায় এনে দিলেন একটু স্বস্তি। তবে 93 রান নিয়ে কেন উইলিয়ামসন চোখ রাঙাচ্ছেন আরেকটি সেঞ্চুরির। এসএম আশরাফ, এটিএন বাংলা। ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি20 ফাইনালে উঠেছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। আগামী রোববার শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে তারা। শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে প্রাইম ব্যাংককে 6 উইকেটে হারায় প্রাইম দোলেশ্বর। প্রাইম ব্যাংকের দিয়ে 171 রানের টার্গেট তারা করতে নেমে সাইফ হাসানের 61 রানের ইনিংসে 2 বল বাকি থাকতেই ফাইনালে ওঠার উল্লাসে মাঠে প্রাইম দোলেশ্বর। এর আগে প্রথম ইনিংসে 9 উইকেটে 171 রান তোলে প্রাইম ব্যাংক। এদিকে প্রথম সেমিফাইনালে শাহিনপুকুর ক্রিকেট ক্লাবকে 5 উইকেটে পরাজিত করে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। শাহিনপুকুরে দেওয়া 182 রানের টার্গেটে খেলতে নেমে 14 বল বাকি থাকতেই জয় পায় তারা। 29 বলে 7 ছক্কায় অপরাজিত 72 রানের দুর্দান্ত ইনিংস উপহার দেন জিয়াউর রহমান। টস জিতে ব্যাট করতে নেমে 7 উইকেটে 181 রান করেছিল শাহিনপুকুর। মিয়ানমারকে 1-0 গোলে হারিয়ে এএফসি অনূর্ধ্ব-16 নারী চ্যাম্পিয়নশিপ ফুটবলের চূড়ান্ত পর্বে উঠেছে বাংলাদেশ। মিয়ানমারের মান্দালা 3 স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে 68 মিনিটে জয়সূচক গোলটি করেন মনিকা চাকমা। নিজেদের প্রথম ম্যাচে ফিলিপাইনকে 10-0 গোলে উড়িয়ে দেওয়ার পর মিয়ানমারকে হারিয়ে টানা 2 ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ে গোলাম রব্বানী ছোটনের দল। এতে 1 ম্যাচ বাকি থাকতে এশিয়ার সেরা মঞ্চে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। আগামী রোববার বি গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে চীনের বিপক্ষে মাঠে নামবেন মারিয়া তহুরারা। এশিয়ার সেরা 8 দল নিয়ে সেপ্টেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে এএফসি অনূর্ধ্ব-16 নারী চ্যাম্পিয়নশিপ ফুটবল। বিজিএমইএ ফুটবলের চতুর্থ আসরে চ্যাম্পিয়ন হয়েছে এপিলিয়ন গ্রুপ। টাই ব্রেকারে বান্দো ডিজাইন লিমিটেডকে 4-3 গোলে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জেতে তারা। আরবি স্টেডিয়ামে ম্যাচের 38 মিনিটে জাহিদের গোলে 1-0 এগিয়ে যায় এপিলিয়ন। 43 মিনিটে বান্দো গ্রুপকে সমতায় ফেরান শাকিল। নির্ধারিত সময়ের খেলা 1-1 সমতায় শেষ হলে টাই ব্রেকারে শিরোপা জয়ের আনন্দে মাতে এপিলিয়ন। বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি, সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদি, বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আনন্দ উৎসবের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল তিতাস গ্যাস টি&ডি কোম্পানি লিমিটেডের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। একদিনের এই ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় খেলার মাঠে। পেট্রো বাংলার চেয়ারম্যান রুহুল আমিন, তিতাস গ্যাস টি&ডি কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল, তিতাস ক্লাবের সভাপতি মাহমুদুর রব, সাধারণ সম্পাদক আব্দুল হাকিম মুক্তা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শেষ করার আগে ইউপে সংবাদ শিরোনাম আরও একবার। মিয়ানমার থেকে আসা আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেবে না বাংলাদেশ, নিরাপত্তা পরিষদকে পররাষ্ট্র সচিব। আধুনিক ঢাকা গড়তে স্বল্প মধ্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করতে চান আতিকুল ইসলাম। ভোটাররা যত বেশি সচেতন হবে নির্বাচন ততটাই সুষ্ঠু হবে, জাতীয় ভোটার দিবসের আলোচনায় রাষ্ট্রপতি। এবং জনগণের উপর আস্থা নেই বলেই গণতন্ত্রের ভোটাধিকার হরণ করেছে সরকার, অভিযোগ ডক্টর কামালের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATNTubeNews। সাবস্ক্রাইব করে থাকুন এটিএন বাংলার সাথে।